স্টার্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়টি নির্বাচন করেছি এবং তার মধ্যেকার একটি উপবিষয় ভঙ্গিল পর্বতের উৎপত্তি, যেটা পাত সংস্থানের ভিত্তিতে কিভাবে হয়েছে সেটা আলোচনা করে শোনাচ্ছি। তো তার আগে যেটা দিয়ে শুরু করলে তোমাদের খুব ভালো হয়, সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। যেখানে পর্বত কথাটা আছে, অর্থাৎ আমাদের পৃথিবীর সব জায়গা তো সমান নয়, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও আবার সমতল। তো এই বৈচিত্র্যময় পৃথিবীতে সব থেকে উঁচু জায়গা, সেই জায়গাটিকে বলা হচ্ছে পর্বত। এবং পর্বতের যে শ্রেণীবিভাগ তোমরা পেয়েছো, প্রধান 4 রকমের পর্বত রয়েছে। তার মধ্যে প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। তো সেই ভঙ্গিল পর্বত দিয়েই আজকে শুরু করছি। তো ভঙ্গিল পর্বত কথাটার যে উৎপত্তি, অর্থাৎ ভঙ্গিল কথাটা জুড়েছে পর্বতের সঙ্গে। ভঙ্গিল কথাটার উৎপত্তি হয়েছে ভাঁজ বা ভঙ্গ থেকে। ভাঁজ এবং ভঙ্গ এই দুটো শব্দ রয়েছে যেখান থেকে ভঙ্গিল কথাটা এসেছে। এবং আমরা প্রথমেই জেনে নেব যে ভঙ্গিল পর্বত কিভাবে তৈরি হয়েছে। এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হয় যে প্রবল গিরিজনী ভূ আলোড়ন। তোমরা গিরিজনী ভূ আলোড়ন পড়েছো। গিরিজনী ভূ আলোড়ন অর্থাৎ যে আলোড়নের দ্বারা গিরি অর্থাৎ পর্বত সৃষ্টি হয়, সেই আলোড়ন দ্বারা যখন ভূপৃষ্ঠের কোনো জায়গার যেখানে পাললিক শিলাস্তর রয়েছে সেই পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে এবং সেখান থেকে পর্বত সৃষ্টি হয়, তাকে বলে ভঙ্গিল পর্বত। অর্থাৎ প্রবল গিরিজনী আলোড়ন বা কোনো পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠের পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তা হলো ভঙ্গিল পর্বত। তো এই ভাঁজগুলো কি? বিভিন্ন রকমের ভাঁজ হতে পারে। এই ভাঁজগুলোরই বিভিন্ন নাম এখানে দেখতে পাচ্ছ। ন্যাপ, রিকাম্বেন্ট ফোল্ড, ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ, এগুলো হচ্ছে ভাঁজেরই বিভিন্ন রূপ। তো এই ধরনের বিভিন্ন ভাঁজ তৈরি হয় কিসের দ্বারা? প্রবল ভূ আলোড়নের ফলে। তো এই ঊর্ধ্বভঙ্গ কাকে বলে? কোনো একটা ভাঁজের বা ভাঁজপ্রাপ্ত হলে শিলার যে ঊর্ধ্বাংশ তাকে বলছে ঊর্ধ্বভঙ্গ, আর নিচের যে বাঁক নিম্নাংশকে বলছে অধোভঙ্গ। আবার যখন বাঁকগুলো, ভাঁজের যে বাঁক সেগুলো যখন অতিরিক্ত শায়িত অবস্থায় রয়েছে তখন তাকে বলছে রিকাম্বেন্ট ফোল্ড। আবার যখন দেখো ভাঁজের একটা অংশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে আরেকটা ভাঁজের ওপরে এসে পড়েছে তখন তাকে বলছে ন্যাপ। এইভাবে আমরা বিভিন্ন রকমের ভাঁজ পেতে পারি। কোথায় না? ভঙ্গিল পার্বত্য অঞ্চলে, যেখানে শুধুমাত্র একটা পর্বত শৃঙ্গ দেখতে পাওয়া যায় না বা একটা ন্যাপ দেখতে পাওয়া যায় না, যেখানে বিভিন্ন ধরনের ভাঁজ আমরা দেখতে পেতে পারি। তো এই ভঙ্গিল পর্বতের যদি একটা খুব সহজ উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে তোমরা সবাই জানো এশিয়া মহাদেশের হিমালয়। এছাড়া অন্যান্য মহাদেশ অর্থাৎ ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকা মহাদেশের রকি, দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ, এগুলো সবই ভঙ্গিল পর্বতের উদাহরণ। তো এই ভঙ্গিল পর্বত সম্পর্কে যেরকম আমরা প্রথমটা বললাম যে ভঙ্গিল কথাটা কোনখান থেকে এসেছে, ভঙ্গিল পর্বত আমরা কাকে বলবো, তো পর্বতের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সবই কিন্তু আমরা ভঙ্গিল পর্বতেও দেখতে পাবো। পর্বতের বৈশিষ্ট্য বলতে যেটাকে বোঝায় যে 1000 মিটারের বেশি উচ্চতা হতে হবে, যার দুদিকের ঢাল হবে খাড়া, অর্থাৎ খাড়া ঢাল সম্পন্ন হবে, গিরিখাত দেখতে পাওয়া যাবে, সুউচ্চ পর্বত শৃঙ্গ বা শিখর দেখতে পাওয়া যাবে, এগুলোকেই বলা হবে পর্বত। তো সেইটা হচ্ছে সেই একই রকম বৈশিষ্ট্য আমরা ভঙ্গিল পর্বতের ক্ষেত্রেও দেখতে পাবো। তো এবারে চলে আসছি ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য এই অংশটাতে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, যেখানে আমি পয়েন্ট আউট করে দিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদাভাবে এখানে আলোচনা করা হবে। তোমরা পয়েন্টগুলো তুলে নেবে এখান থেকে, আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করে শোনাচ্ছি। তো প্রথম যে পয়েন্ট, যে সৃষ্টি কিভাবে হয়েছে, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যর মধ্যেই পড়ে তা। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত ভঙ্গিল পর্বত রয়েছে সেগুলো বেশিরভাগই মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। তো এইগুলো নিয়ে আবার আলোচনা করব আমি, মহাদেশীয় পাত কী বা পাত বলতে কী। তো তোমরা এখানে সৃষ্টির পর্যায়ে বলবে মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলেই বেশিরভাগ ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছে। 2 নম্বর পয়েন্ট, গঠন। অর্থাৎ এই ভঙ্গিল পর্বতগুলো কি শিলা দ্বারা গঠিত, যেখানে তোমরা বলবে যে এই ভঙ্গিল পর্বত সাধারণত পাললিক শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়েই তৈরি হয়। অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র পাললিক শিলাই দেখতে পাবো,
তাই কি? তা নয়। পাললিক শিলা তো দেখতে পাবোই, তাছাড়াও এই জাতীয় পর্বতে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাও দেখতে পাওয়া যায়। আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাও দেখতে পাওয়া যায়। তার কারণ রয়েছে, তার ঠিক তার পরের পয়েন্ট, ভাঁজ ও চ্যুতির উপস্থিতি। তো যখন এইভাবে ভাঁজপ্রাপ্ত হয়, দুদিকের পার্শ্বচাপের ফলে যখন এরকম ভাঁজগুলো তৈরি হয়, তখন যেমন ভাঁজ দেখতে পাচ্ছি আমরা, মাঝে মাঝে কিন্তু আমরা ফাটলও দেখতে পাবো। যে চ্যুতি বা ফাটলগুলো সৃষ্টি হয়, সেই ফাটল দিয়ে কি হয়, অভ্যন্তরের যে ম্যাগমা তা অনেক সময় বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং ফাটলের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চিত হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে। আর প্রচণ্ড চাপের মধ্যে থাকার জন্য এই আগ্নেয় শিলা বা পাললিক শিলা উভয় শিলাই আবার রূপান্তরিত শিলাতে পরিণত হতে পারে। তাহলে কি আমরা একটা ভঙ্গির পার্বত্য অঞ্চলে যেমন পাললিক শিলা দেখতে পাচ্ছি, এইগুলো যদি পাললিক শিলা ধরা হয়, তাহলে পাললিক শিলা, আগ্নেয় শিলা, আবার তার মধ্যে রূপান্তরিত শিলাও আমরা দেখতে পাবো। তাহলে ভাঁজ এবং চ্যুতি তৈরি হচ্ছে কিসের জন্য? প্রবল চাপ এবং ভূ আন্দোলনের জন্য। এর পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, উচ্চতা ও বিস্তার। তাহলে কার উচ্চতা বিস্তার? ভঙ্গির পর্বতের উচ্চতা এবং বিস্তার কি না খুব বেশি হয়। উচ্চতাও যেরকম বেশি হয়, সেই রকম আমরা বিস্তার অর্থাৎ তার দৈর্ঘ্য অনেক বেশি হয়। এর পরের পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, পর্বত শৃঙ্গ ও গিরিখাত। এটা কি? ভঙ্গির পর্বত সাধারণত বহু শৃঙ্গযুক্ত, পর্বত শৃঙ্গ বহু দেখতে পাওয়া যায় এবং দুটো পর্বত শৃঙ্গের মাঝখানে গিরিখাতও থাকবে। তাহলে গিরিখাত এবং পর্বত শৃঙ্গ দেখতে পাওয়া যাবে। আর যে পর্বত শৃঙ্গগুলো হয় সেগুলো অতিরিক্ত ছুঁচালো শৃঙ্গযুক্ত হয়। এছাড়া কি? তারপরের পয়েন্ট, জীবাশ্মের উপস্থিতি। তাহলে ভঙ্গির পার্বত্য অঞ্চল যেহেতু পাললিক শিলা দ্বারাই প্রধানত গঠিত হয়, তাহলে পাললিক শিলার মধ্যে আমরা কি পাবো? জীবাশ্ম পাবো। তাহলে সেই জীবাশ্মগুলো কিভাবে তৈরি হচ্ছে? সাধারণত অগভীর যে সমুদ্র গর্ভ বা কোনো নিম্ন জলাভূমি থেকে যখন ভঙ্গির পর্বতগুলো সৃষ্টি হয়, তখন এই জাতীয় পর্বতে উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্ম তৈরি হতে পারে এবং এই কারণেই আমরা এই পার্বত্য অঞ্চলে জীবাশ্ম দেখতে পেতে পারি। তারপরের পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, ভূমিকম্প প্রবণতা। তাহলে ভঙ্গির পার্বত্য অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য ভূমিকম্প প্রবণতা। সেটা কি? ভূমিকম্প প্রবণ হয় এই অঞ্চলগুলো। বিশেষ করে ভঙ্গির পার্বত্য অঞ্চলের মধ্যে কিছু আছে পুরাতন পর্বত, যেগুলোকে বলছে প্রাচীন ভঙ্গির পর্বত, আর কিছু আছে নবীন, যাদের উৎপত্তি বা গঠন প্রক্রিয়া এখনও কার্যকর রয়েছে। তো সেই নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চলগুলো বেশিরভাগ সময় ভূমিকম্প প্রবণ হয় এবং সেই অঞ্চলে গেলে আমরা ভূমিকম্প বা সেই অঞ্চলগুলোর যে ভূমিকম্প হয় তা প্রায়ই কিন্তু আমরা বুঝতে পারি। যে হিমালয় পার্বত্য অঞ্চল যেভাবে ভূমিকম্প প্রবণ, যেহেতু সেটা একটা ভঙ্গির পার্বত্য অঞ্চল, তাহলে আমরা বুঝতে পারছি যে হিমালয় পার্বত্য অঞ্চল যেহেতু ভূমিকম্প প্রবণ, ভঙ্গির পার্বত্য অঞ্চলও কিন্তু একই রকমভাবে ভূমিকম্প প্রবণ। তাহলে কি? ভূমিকম্প প্রবণ হওয়ার আরেকটা কি দিক আছে, যে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই অঞ্চলগুলো এখনও সুস্থিত হয়নি, অর্থাৎ এর গঠন প্রক্রিয়া এখনও চলছে, এগুলোর উচ্চতা এখনও বৃদ্ধি পেতে পারে। তো এইভাবে আমরা যদি এই পয়েন্টগুলোকে আলোচনা করতে পারি, তাহলে এর একটা কমপ্লিট বা পূর্ণ একটা রূপ দিতে পারবো বৈশিষ্ট্যগুলো দিয়ে। আমরা ভঙ্গির পর্বত কাকে বলে, তার কী কী বৈশিষ্ট্য, তার কী কী উপাদান, এগুলো আমরা বোঝাতে পারবো। তাহলে তোমরা এই জায়গাটা দেখে নাও। এবারে আমি আসছি ভঙ্গির পর্বতের উৎপত্তি কীভাবে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে আলোচনা করা যায়। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানী টুজো উইলসনের কথা বলা হচ্ছে। উনি কী করেছেন? প্রথম এই পাত কথাটি উনি প্রথম ব্যবহার করেছেন, পাত কথাটি বা প্লেট কথাটি ব্যবহার করেছেন। তো তারপরে ফরাসি বিজ্ঞানী লা পিঁচো 1968 খ্রিস্টাব্দে পাঁচ সংস্থান তত্ত্বের সরলীকরণ করেন এবং ওই ভিত্তিতে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গির পর্বতের গঠন ব্যাখ্যা করেন। তো এখানে কি বলা আছে যে এই ভঙ্গির পর্বতের উৎপত্তিতে পাঁচ সংস্থানের যে বিশেষ ভূমিকা রয়েছে, সেখানে পাঁচ সংস্থান তত্ত্বের কিছু মূল কথা রয়েছে, অর্থাৎ পাত কী বা পাত কীভাবে ভঙ্গির পর্বত গঠনে সাহায্য করছে, এই বিষয়গুলো লেখা আছে। তো সেখানে চলে যাচ্ছি যে তত্ত্বের মূল কথাগুলি কি কি না, প্রথম হচ্ছে ভূত্বক। আমাদের যে ভূত্বক, পৃথিবীর বাইরের
আবরণ তাকে বলা হচ্ছে ভূত্বক। এই ভূত্বক কয়েকটা বিচ্ছিন্ন পাতের সমষ্টি, মানে অনেকগুলো টুকরো টুকরো পাতের সমষ্টি হচ্ছে আমাদের এই ভূত্বক। সেই এক একটা টুকরো টুকরো অংশকে বলা হচ্ছে এক একটা পাত, এবং এই এক একটা পাত হতে পারে সেটা একটা মহাদেশ, বা সেটা নিয়ে গঠিত হয়েছে একটা মহাসাগর, বা উভয়ে মিলে কোনো একটা পাত সৃষ্টি করেছে, এইরকম হতে পারে। অর্থাৎ পাতগুলি হতে পারে কোনো মহাসাগর বা মহাদেশ বা দুই মিলিয়ে গঠিত হয়েছে। তো পাতগুলোর কি কি নাম, বা কতগুলো এরকম পাত আছে পুরো পৃথিবীর বাইরে এই ভূত্বকের মধ্যে? না, পুরো পৃথিবীতে 7টা বড় বড় পাত রয়েছে এবং 20টা মাঝারি পাত এবং বহু ছোট পাত নিয়ে পুরো এই ভূত্বকটা গঠিত হয়েছে। তো পাতগুলোর নাম কি কি, যদি আমরা সব থেকে বড় বড় যে পাতগুলো রয়েছে সেইগুলোর যদি নাম করি, তাহলে আমরা দেখতে পাবো 7টা বড় পাত। কি কি? উত্তর আমেরিকার পাত, যেখানে আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা অবস্থান করছে। দক্ষিণ আমেরিকার পাত, ইউরেশীয় পাত, আফ্রিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আন্টার্কটিকা পাত এবং আমাদের ভারতীয় পাত। এই যে কটা পাত, অর্থাৎ 7টা মূল বড় পাতের কথা বলা হচ্ছে। তো রয়েছে এগুলো, এবং এই পাতগুলো গুরুমণ্ডল, যেটা আমাদের পৃথিবীর ঠিক যেটা কেন্দ্রমণ্ডল এবং তার মাঝখানের এই অঞ্চলটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলে অবস্থিত আরেকটা অংশ যেটাকে বলছে অ্যাস্থেনোস্ফিয়ার, সেই অংশটার ওপরে, যদি এটা অ্যাস্থেনোস্ফিয়ার হয়, এটা গুরুমণ্ডল এবং গুরুমণ্ডলেরই একটা অংশ অ্যাস্থেনোস্ফিয়ার। এখানেও আমরা দেখতে পাচ্ছি, তোমরা যদি দেখো অ্যাস্থেনোস্ফিয়ার, এটা গুরুমণ্ডল এবং এটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, যেটা গুরুমণ্ডলের ওপরের অংশ। এটা নিচের অংশ, এটা ওপরের অংশ। তার ওপরে পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তার উপরে এই প্রত্যেকটা পাত, টুকরো টুকরো পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তো কিভাবে পাতগুলো চলমান হচ্ছে, গতিশীল হচ্ছে? তো পাতগুলো এই রকমভাবেও আমি দেখাতে পারি যে পাতগুলো কোনো জায়গায় দেখতে পাবো পৃথিবীতে দুটো পাত পরস্পর থেকে দুদিকে সরে যাচ্ছে, বিপরীত দিকে, এদিকে এইদিকে, তখন তাকে বলছে প্রতিসারি পাত সীমান্ত। আবার কখনো দেখবো দুটো পাত পরস্পরের দিকে আসছে, তাকে বলছে অভিসারী পাত সীমান্ত। আবার কখনো দেখবো পাতগুলো পরস্পরের দিকে বা বিপরীত দিকে নয়, পাশাপাশি সঞ্চালিত হচ্ছে, তখন তাকে বলছে নিরপেক্ষ পাত সীমান্ত। তাহলে এইভাবে পাতগুলো বিভিন্ন দিকে সরে যাচ্ছে। কার ওপরে? অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে। কেন সরে যাচ্ছে? না, অ্যাস্থেনোস্ফিয়ারে যে ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমার মধ্যে এক ধরনের পরিচলন স্রোত তৈরি হয়। সেই পরিচলন স্রোত কি করে? পাতগুলোকে গতিশীল করতে সাহায্য করে। তাহলে পরিচলন স্রোত, তার উপরে পাতগুলো কি হচ্ছে? গতিশীল হচ্ছে, এবং গতিশীল হওয়ার জন্য কখনো কোনো দুটো পাত পরস্পরের দুদিকে বা পরস্পরের দিকে বা পরস্পরের পাশাপাশি সঞ্চালিত হচ্ছে। তো এইভাবে পাতগুলো যখন পরস্পরের দিকে আসছে, অর্থাৎ অভিসারী পাত সীমান্ত অঞ্চলে দেখা যাচ্ছে কি না, ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে। তাহলে আমি এইখান থেকে চলে আসছি যে ভঙ্গিল পর্বত কিভাবে পাত সীমানা বরাবর তৈরি হবে, সেই জায়গাটাতে আলোকপাত করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে পরিচলন স্রোত সৃষ্টি হয় এবং এইভাবে পাতগুলো কি পায়? গতি পায়, এবং অত্যন্ত ধীর গতিতে পরস্পরের দিকে বা পরস্পরের দিক থেকে দূরে, যাই হোক, অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে। বছরে প্রায় 10 মিলিমিটার বা তার থেকেও কম এই গতিতে পাতগুলো চলনশীল থাকে। তো আমাদের এই পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভূগর্ভের ম্যাগমা এর ওপরে যখন একটা পাত গতিশীল অবস্থায় আরেকটা পাতের খুব কাছাকাছি চলে আসে, অর্থাৎ এই দুটো পাত গতিশীল অবস্থায় আস্তে আস্তে, প্রথমে তো এই অবস্থায় থাকেনি, প্রথমে এইরকম একটা অবস্থায় আস্তে আস্তে যখন খুব কাছাকাছি চলে আসে, তখন দুটো পাতের সংযোগস্থল বরাবর, অর্থাৎ এই দুটো পাতের সংযোগস্থল হচ্ছে এইটা, এই বরাবর প্রবল চাপের সৃষ্টি হয়, এবং এই দুটো পাতের মাঝখানে মধ্যবর্তী অঞ্চলটাতে যদি কোনোভাবে পলি সঞ্চিত হয়ে থাকে, তখন সেই সঞ্চিত পলি স্তরে ভাঁজ সৃষ্টি হবে, এবং সেই ভাঁজগুলো উচ্চতা বৃদ্ধির দ্বারা, মানে অর্থাৎ ভাঁজগুলো খুব বড় এবং উঁচু হয়ে পরস্পরের কাছে এসে ভঙ্গিল পর্বত সৃষ্টি করবে। তাহলে পরপর পার্শ্বচাপ যত বাড়বে তত ভাঁজগুলোর উচ্চতা বৃদ্ধি পাবে, এবং উচ্চতা যত বাড়তে থাকবে তত এগুলো পর্বতের রূপ ধারণ করবে। তো পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাত সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছে। তো মহাদেশীয় পাত কেন বললাম? মহাদেশীয় হতে পারে, মহাসাগরীয় হতে পারে, আমি বলেইছি
যে পৃথিবীর বাইরে মহাদেশ অবস্থান করছে, মহাসাগর অবস্থান করছে, কার উপরে? ওই পাতগুলোর ওপরে। তাহলে কখনো হতে পারে মহাসাগর, মহাসাগরীয় পাত, মহাদেশীয় পাত। সেই মহাসাগরীয় পাত হতে পারে, মহাদেশীয় পাত হতে পারে। এইগুলো যখনই পরস্পরের দিকে আসবে তখনই মাঝখানে সঞ্চিত পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত গঠন করবে। তাহলে আমরা এই তিনটে পাত সীমান্তের মধ্যে কোন জায়গাটাকে নিলাম? অভিসারী পাত সীমান্ত। তো এইগুলো কেন করলাম? এইভাবেও পাত সঞ্চালিত হয়, যেটা পাত সংস্থান তত্ত্বের মূল কথার মধ্যে পড়ছে, যেখান থেকে আমরা আসছি অভিসারী পাত সীমান্ত এই জায়গাটার মধ্যে। তো যেটা বলছিলাম যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি পাত সংস্থানের ভিত্তিতে। তো বলা হলো যে পাত সংস্থানের মূল কথা কি বলা হলো, কটা পাত রয়েছে বলা হলো, সেটা অ্যাস্থেনোস্ফিয়ারের উপর কিভাবে ভাসমান অবস্থায় রয়েছে সেটা বলা হয়েছে, কতগুলো পাত সীমান্ত তৈরি হয়, এইভাবে পাতগুলো ভাসমান অবস্থায় থাকলে 3 রকমের তৈরি হয়। 3 রকমের মধ্যে অভিসারী পাত সীমান্ত বরাবর, এই সীমানা বরাবর ভঙ্গিল পর্বত এইভাবে তৈরি হয়। দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসলে মাঝখানের পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে এইভাবে ভঙ্গিল পর্বত তৈরি হয়। তো এইভাবে কোন কোন পর্বত তৈরি হয়েছে, যেমন তোমরা এর আগে শুনেছ যে উদাহরণগুলোতে যে ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে এশিয়ার হিমালয় পর্বতমালা, আবার আফ্রিকা ও ইউরোপীয় পাতের সংঘর্ষে ইউরোপের আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে উদাহরণও রয়েছে, উদাহরণ দিতে হবে এবং তার সঙ্গে বলতে হবে যে পাত সঞ্চারণের ফলে হিমালয় পর্বতের কিন্তু উচ্চতা এখনও বৃদ্ধি পাচ্ছে। তাহলে গঠন প্রক্রিয়া এখনও চলছে। আর এখান থেকে তাহলে ভঙ্গিল পর্বতের যতগুলো উদাহরণ রয়েছে বেশিরভাগ ভঙ্গিল পর্বত কিন্তু এরকম অভিসারী পাত সীমান্ত বরাবর মহাদেশীয় পাতের সংঘর্ষে, অর্থাৎ পাতগুলো দুরকম যে হতে পারে, মহাদেশীয় হতে পারে, মহাসাগরীয় হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মহাদেশীয় পাত, দুটো পাত, এরকম দুটো পাতের সংঘর্ষে মাঝখানে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে তোমরা উদাহরণ দেবে একদম শেষে। উদাহরণ দিলে যেরকমভাবে আমি হিমালয় বা আল্পসের কথা বললাম, কোন দুটো পাতের সংঘর্ষে সেটা বলেছি। আরেকবার বলে দিচ্ছি, হিমালয়ের ক্ষেত্রে দুটো পাত, অর্থাৎ এইরকম দুটো পাতের একটা নাম হচ্ছে ইউরেশীয় পাত, আরেকটা নাম হচ্ছে ভারতীয় পাত। দুটোই হচ্ছে মহাদেশীয় পাত, মাঝখানে হিমালয়। আবার আফ্রিকা এবং ইউরোপীয় পাত, যদি এটা আফ্রিকা পাত হয়, এটা ইউরোপীয় পাত হয়, তাহলে মাঝখানে আল্পস পর্বতমালা তৈরি হয়েছে, যেটা একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। তাহলে ভালো করে বুঝবে, বুঝে এটা খাতায় লেখার চেষ্টা করবে এবং এর পরবর্তীকালে আমি তোমাদের কিছু কোশ্চেন দেবো, যে কোশ্চেনগুলোর উত্তর লেখার চেষ্টা করবে।